अंधेरा छूटेगा, सूरज निकलेगा, कमल खिलेगा। 1980 সালের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি তৈরি হওয়ার পর মুম্বাইয়ে প্রথম অধিবেশনে দলের প্রথম সভাপতি অটল বিহারী বাজপেয়ী ঠিক এই কথাটা বলেছিলেন। তার 46 বছর পর অটল বিহারী বাজপেয়ী যার সেক্রেটারি ছিলেন সেই জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি পশ্চিমবঙ্গে অবশেষে পদ্ম ফুটল। আর আজ আমার সামনে যে মানুষটা বসে আছে তার অটল বিহারী বাজপেয়ীর অসংখ্য ভাষণ একেবারে কণ্ঠস্থ, শ্রমিক ভট্টাচার্য। কিন্তু শ্রমিকের কাছে আমার প্রথম প্রশ্ন একটাই, আমি কোন পরিচয়টা বলবো? রাজ্য বিজেপির একাদশতম সভাপতি, নাকি প্রথম রাজ্য বিজেপির সভাপতি যার আমলে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে? আমার একমাত্র পরিচয় আমি একজন রাজনৈতিক কর্মী। হ্যাঁ, আমার একমাত্র পরিচয় আমি অপ্রাপ্ত বয়স্ক সময়ের থেকেই একজন বিজেপির পতাকা ধরেছি, নিজের নামের পোস্টার নিজে লাগিয়েছি, সেটাই আমার একমাত্র পরিচয়। সভাপতি একটা বহমানতা, 3 বছরের জন্য দলের সভাপতি হয়, তারপর কিন্তু দলের সভাপতি হওয়ার পর একটা নজিরবিহীন সাফল্য, কিভাবে সেলিব্রেট করছো? সেলিব্রেট তো মানুষ করছে, আমি সেলিব্রেট করার কে? অসংখ্য সেলফি, প্রয়োজনের থেকে বেশি ফুল, তো এটাই এখন আমার সবচেয়ে চরম অস্বস্তির কারণ, যে কতদিন এটা শেষ হবে এই ফুল আর সেলফিটা, সংবর্ধনার প্রক্রিয়াটা। শ্রমিক, তুমি কয়েকদিন আগেই একটা সাক্ষাৎকারে আমাকে বলেছিলে যে তোমার বহু বন্ধু বিদ্রুপ করে তোমায় বলতো, আর দল পেলি না, আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। তো এই 4 মের পর সেই বন্ধুদের কারোর সঙ্গে দেখা হলো নাকি? ফোনে কথা হয়েছে, দেখা হয়েছে একজনের সঙ্গে। এর মধ্যে বলে রাখি, অটলজি যেদিন শপথ নিয়েছিলেন 13 দিনের সরকারে, সেদিন আমি 6 নম্বর মুরলীধর লেনে ছিলাম, আমরা বাজি ফাটাচ্ছিলাম। তো সেদিন আমার সেই বন্ধুরা, মানে তাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে রাত্রিবেলা ডিনার করাতে নিয়ে গিয়েছিল সংঘে বলে একটা রেস্টুরেন্ট ধর্মতলায়। তো সেটা মনে আছে, তখন চাঁদ দিতে। তো তারপর থেকে এই পর্যন্ত এসেছে। সেই বন্ধুদের সঙ্গে, ছোটবেলার স্কুলের বন্ধুদের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে। তো জিতেছি। আমি যেখানে আমার বাড়ি ছিল, অল্পের জন্য সেই মধ্যহরার আসনটা আমরা হেরেছি। তাতে কিন্তু ধরো, যে শ্রমিক ভট্টাচার্যকে স্কুটারের পেছনে বসে প্রচার করতে যেতে হতো এবং সেখানে 5 জন 10 জন মেরে কেটে 15 জন তার কথা শুনতো, ভারতীয় শুনতো বেশি লোক। আচ্ছা, বেশি লোক শুনতো, 15 মিনিট বক্তৃতা দেওয়ার পরে ভিড় হতো। আচ্ছা, সেটা যাবে জানে, কিন্তু লোককে বোঝাতে হতো যে ভারতীয় জনতা পার্টি আর জনতা পার্টি আলাদা। তো সেই জায়গা থেকে আজকে তোমার জীবনযাত্রা, মানে তুমি তো সিকিউরিটি নিতে অস্বীকার করেছিলে, তুমি পাইলট ভ্যান দেখলেই রেগে যাও, তো সেইটা কতটা পাল্টালো? এখন তো তুমি শাসক দলের একেবারে রাজ্য সভাপতি, সুতরাং তার একটা সিকিউরিটি কনসার্ন থাকবেই। ব্যক্তিগত জীবনচর্যা কতটা পাল্টালো? আমি হঠাৎ আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম অসংখ্য পুলিশ। আচ্ছা। এবং তোমার এই স্টুডিওয়ে পৌঁছানোর সময় একজন সার্জেন্ট, সেও দেখলাম মোটরসাইকেল নিয়ে এসে ওই ওপর পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে গেল। আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তো সেখানে তার বাড়িতে, তার বাড়ির আশেপাশে প্রচুর পুলিশ পৌঁছে গেছে, সামনে এবং পেছনে 2টো পুলিশের গাড়ি। এটা আমার কাছে একটা অস্বস্তির কারণ। এটা আমি চাই না, এটা আমি চাই না। আর আমি এই জীবনযাত্রা করি। আবার বলছি যে তুমি হচ্ছে শাসক দলের রাজ্য সভাপতি, তো এটা আমার কাছে এখন ওই রকম মালা নেওয়ার মতোই একটা অস্বস্তির কারণ। কারণ আমি যখনই কোনো জেলায় যাই, প্রত্যেকেই জানে আমি এমন কোনো হোটেলে খাই না যেখানে ভাতকে রাইস বলে। আমি সবসময় রাস্তার ধারে খাবার খাই এবং খুব তাড়াতাড়ি পাওয়া যায়, ফ্রেশ, মানে যেগুলো ধর্মতলার খাবারের মধ্যে আমি অভ্যস্ত। আমি খুব কম স্বল্প খাই। তো ওই 5 মিশালির তরকারিকে মিক্সড ভেজ আর ওই ডাল ফ্রাই আর ভাতকে রাইস, আমি প্রথমেই বলি রাইস বলা হোটেলে আমি ঢুকবো না, পার্টিতে আমি ভেবে। ঠিক শ্রমিক, কিন্তু আমি বলছি যে সাধারণ জীবনযাত্রা চালিয়ে যাওয়ার পাশাপাশি এটাও তো তোমায় মাথায় রাখতে হবে যে শুভেন্দু অধিকারীর পিএ, তার ওপর যেভাবে আক্রমণ হলো, যেভাবে একেবারে, যে আজকে শুনতে পাচ্ছি যে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে অস্ট্রিয়ায় তৈরি হয় গুলিটা করা হয়েছে, সেটা পুলিশ আর সেনাবাহিনীর হাতে, গ্লক কারুর কাছে থাকার কথা নয়। সুতরাং সিকিউরিটি কনসার্নও তো একটা বড় ইস্যু। দেখুন, আমার সিকিউরিটি নিয়ে আমার পার্টি চিন্তা করবে, আমি বিন্দুমাত্র চিন্তিত নই। কারণ অসংখ্য বিজেপি কর্মী যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতদিন পর্যন্ত বিজেপি করেছিলেন, তাদের পাশে কোনো সিকিউরিটি ছিল না। 321 জন আমাদের প্রার্থী খুন হয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি।
এবং গত বিধানসভা নির্বাচনের পরে যে তাণ্ডব আমরা দেখেছি, যে অত্যাচার দেখেছি, তাদের পাশে কোনো সিকিউরিটি ছিল না। এখন আমি যদি একটা এই প্রবল বাহিনী নিয়ে গিয়ে আমার কর্মীদের কাছে দাঁড়াই, আমার মনে হয় সেটা তারা খুব একটা ভালোভাবে গ্রহণ করবে না এবং করা উচিত না। এই 26-এর ভোটের পরেও কিছু কিছু জায়গায় তাণ্ডব চলছে, আমি সেই প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে শ্রমিক, যে জুটি একেবারে মাঠ জুড়ে খেলতে দেখা গেল, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের জুটি, কাদের সঙ্গে তুলনীয়? এক, জ্যোতি বসু আর প্রমোদ দাশগুপ্ত, নাকি বুদ্ধদেব ভট্টাচার্য আর অনিল বিশ্বাস? না, এটা ওরকম কোনো বিষয়ই নেই। আমাদের শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের জুটি ক্ষমতায় পশ্চিমবঙ্গে বিজেপিকে এনে দিয়েছে, বিষয়টা এরকম নয়। এটা আমাদের একটা টিম গেম। অসংখ্য কেন্দ্রের অবজারভাররা ছিলেন, সুনীল বানসালের নাম, ভূপেন্দ্র যাদবের নাম বেশি করে বলতে হয়, অমিত মালভিয়া, তিনি প্রায় পশ্চিমবঙ্গে 7 বছর ধরে সক্রিয়, 24/7 এই সময় সে দলকে দিয়েছে। ঠিকই, রাজনীতি সবসময় শ্রমিক টিম গেম। কিন্তু তুমি পান্ডে, আমি এদের নামগুলো বলতাম, এরা যে পরিশ্রম করেছেন, যাদের বহিরাগত বলা হচ্ছিল, তো এদের যে যোগদান এবং এদের যে অভিজ্ঞতা, এবং আমরা তো পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা, আমি কাজ করি। কিন্তু আমি তুমি প্রতীকের কথা বলছো, একদম তাই। আমি প্রতীকের প্রশ্নেই আসতে চাইছিলাম যে নরেন্দ্র মোদী শনিবার শপথের দিন ব্রিগেডে হুটখোলা গাড়িতে তোমাদের দুজনকে পাশে নিয়ে যখন ব্রিগেডে ঢুকলেন, তাতে বার্তা তো খুব স্পষ্ট ছিল যে অনেকে, নিঃসন্দেহে একটা গোটা টিম, একাধিক বাইরের রাজ্যের নেতা, দিল্লির নেতারা এখানে 15 দিন, 1 মাস, 3 মাস পড়েছিলেন, কিন্তু একটা বার্তা ওই ছবিটা স্পষ্ট ছিল, সেটা হচ্ছে জয়ের প্রধান কারিগর দুজন, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। আমি এটা মানতে রাজি নই। আচ্ছা, আমি পার্টির সভাপতি, প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী এলে বা স্বরাষ্ট্রমন্ত্রী এলে আমি থাকবো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তিনি থাকবেন, এটা স্বাভাবিক ছিল। এবং তখন তিনি ডেজিগনেটেড চিফ মিনিস্টার, তিনি সেই গাড়িতে ছিলেন, আমি রাজ্য সভাপতি হিসেবে সেই গাড়িতে ছিলাম। যে মুহূর্তে আমি রাজ্য সভাপতি থাকবো না, নতুন রাজ্য সভাপতি দাঁড়াবে। এটা তো বিজেপি একটা স্ট্রাকচারড পার্টি, রেজিমেন্টেড পার্টি, কোনো সন্দেহ নেই। এই জয় মানুষের জয়, এই জয় একটা মতাদর্শের জয়, এই জয় প্রতীক্ষার জয়। আপনি দেখেছিলেন মাখনলাল সরকার যে আমরা নিয়ে এসেছিলাম, 100 বছরের কাছাকাছি বয়স, এখন নিজের বয়সটা ঠিক বলতে পারেন না, নরেন্দ্র মোদী তাকে প্রণাম করলেন। তো এই যে মানুষগুলোর দীর্ঘদিনের অবদান, সুকুমার বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসে আসতেন, ক্যানিং স্ট্রিটে নেমে গিয়ে হেঁটে পার্টি অফিসে ঢুকতেন। বিষ্ণুকান্ত শাস্ত্রী পার্টি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাসে চেপে আসতেন। তপন শিকদার 5 টাকা দিয়ে শেয়ার ট্যাক্সিতে চেপে কিংবা স্কুটারে পার্টি অফিসে আসতেন। তো এটা তো করেছে। রাহুল সিনহা পার্টির হোল টাইমার ছিলেন, তিনি প্রতিদিন সাউথের যে লোকাল ট্রেন আছে শিয়ালদা পর্যন্ত হেঁটে গিয়ে ওখান থেকে চড়ে তারপরে আসতো। তুমি বলেছো একটা সময় গেছে যে আহত পার্টি কর্মীরা রাজনৈতিক সংঘর্ষে মার খেয়েছেন, একটা ভালো হসপিটালে অ্যাফোর্ড করা যায়নি, এই দিনও গেছে। তো এই তো রাজনীতির ওঠা পড়া চক্রবৎ চলেই। আমি বলছি, আমার মনে পড়ছিল যে ট্রুথ অর ডেয়ার কয়েক বছর আগেও টিনেজারদের মধ্যে খুব জনপ্রিয় খেলাটা ছিল। সেই রকম বুকে হাত দিয়ে নিখাত সত্যি কথাটা তোমার কাছ থেকে আমি জানতে চাইব দুটো প্রশ্নে। এক হচ্ছে, শ্রমিক, সত্যি করে বলো, যখন শুভেন্দু অধিকারীর নাম এ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষিত হলো, একটুও বুকটা চিনচিন করে ওঠেনি? মনে হয়নি যে মুখ্যমন্ত্রীর চেয়ারে তো আমিও বসতে পারি? কখনোই এটা আমার মনে হয়নি। কেন? শুভেন্দু অধিকারীকে তার আগে মুখ্যমন্ত্রী ও হোক এই আমি কামনা করে ওকে উইশ করেছিলাম, শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করবেন। তো শুভেন্দু অধিকারীকে দল সামনে রেখে নির্বাচনী লড়াই করছিল, এবং লড়াইটা একটা সংসদীয় রাজনীতির লড়াই। সে আমাদের বিরোধী দলনেতা ছিল, দুবার সে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। প্রথমবারের জয়ের পরে তৃণমূল কংগ্রেস 5 বছর ধরে প্রচার করেছিল যে এই জয় লোডশেডিং এর জয়। তার পরের বার সে সেখানে গিয়ে দাঁড়িয়ে, একদম তার দুর্গে গিয়ে দাঁড়িয়ে তাকে হারিয়েছে। তো সেই মুখ্যমন্ত্রী হবে না তো কে মুখ্যমন্ত্রী হবে? আমার এখান থেকে সিদ্ধান্তটা পরিষ্কার, এই জুটিটা জমবে। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার শপথ নেওয়ার পরও আমার কথা হয়েছে, আমি যখন নানা বিষয়ে আড্ডা মারছিলাম, বারবার বলছিলেন যে শ্রমিক ভট্টাচার্য নিজে মুখ্যমন্ত্রী হতেই চাননি। এটা তুমি কবে জানিয়েছো? অ্যাকর্ডিং টু শুভেন্দু অধিকারী তুমি মুখ্যমন্ত্রী হতেও চাওনি, তুমি এই দৌড়ে ছিলেও না। আমি তোমাকেও বলেছি আমি এটা, যে আমার চেহারা দেখেই মনে হয় আমি দৌড়াতে পারবো। বেশ,
ট্রুথ অর ডেয়ার সিরিজে আমার দ্বিতীয় প্রশ্ন, সত্যি করে বলো যে 207টা আসন শ্রমিক নিজে ভেবেছিলে? আমি বলছি শুধু ম্যাজিক ফিগার নয়, 160, 170, 180 নয়, একেবারে 207, এটা আন্দাজ করতে পেরেছিলে তোমরা? দেখুন, আমার বিশ্বাস ছিল হ্যাঁ যে যে ওয়েভ চলছিল হ্যাঁ সেটা যদি আমরা ঠিক দেখে থাকি, হ্যাঁ তাহলে যদি ঠিকঠাক ইভিএম সেটা ট্রান্সলেট হয়ে থাকে, তাহলে আমরা 190+ আসন পাবো। এটা আমার একটা মনের মধ্যে ছিল, সাহস করে বলতে পারিনি, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু যখন ভোট গণনা শুরু হলো, 2 ঘন্টা পেরিয়ে গেছে, তার আগের দিনও রাহুল সিনহা আমাকে বলেছিল 200 পেরোবো আমরা। তা দুজন বসে, বানসালজি আমাদের উপরের ঘরে কাজ করছিলেন, আমি এসে বসলাম আমাদের ওয়ার রুমে। তো আমি বললাম যে রাহুল দা, এ তো যা চলছে তো মনে হচ্ছে 160-70 রুম রেঞ্জ, মনে আমি বুঝতে পারছি না। বলে তুমি কিছু বোঝোই না, 200 পেরোবেই। আর আমাদের পার্টির আরেকজন জেনারেল সেক্রেটারি শশী অগ্নিহোত্রী, সে আবার পাশে বসে একটা সেফোলজিস্ট হয়েছে, সে একটা ক্যালকুলেশন দিয়েছিল 204। আর আমাদের অমিতাভ চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, সে বলছে দাদা তুমি টেনশন নিও না, 200 পেরোবেই, নিশ্চিত, সরকার হয়ে গেছে, সরকার তো হয়ে গেছে, ছেড়ে দাও, 200 পেরোবেই। তো আমি বনসলজির ঘরে গেলাম, ওনাকে বললাম যে क्या हुआ समीक दा, क्या चल रहा है नीचे में? বললাম যে নিচে রাহুল সিনহা সেই আগের দিন যেটা বলেছিল 200 পেরোবেই, সেটা বলছে, আগের দিনও বলেছিল। আর এখন নতুন আমাদের সেফোলজিস্ট হয়েছে শশী, ও আবার হিসাব করে দেখাচ্ছে 204। আর এই দুজনের মাঝখানে বসে আছে অমিতাভ চক্রবর্তী, সেও বলছে দাদা তুমি টেনশন নিও না, 200 পেরোবেই। সেই জন্য আমি আপনার কাছে চলে এলাম। আমি বিশ্বাস করতাম যে আমি দেখেছি, যেটা আমি সবাই, এখানে আমার উল্টো কথাটাও বলতে হবে, যদি না হতো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, এই তো গোটা রাজ্যটা কার্যত ফুটছিল, এবং একেবারে প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি, হ্যাঁ, বা তৃণমূলের দিক থেকে, তোমাদের দিক থেকেও 2-1টা ছিল। মূল মানে আমি বলছি কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা যেতে পারতো, একটা তো আশঙ্কাও ছিল। 300 কর্মী খুন হতো বিজেপির এতক্ষণের মধ্যে। আর পরের শব্দটা নাই বললাম, তুমি প্রকাশ্যে বলেছিলে যে আমরা পার্টি করতে পারবো না যদি তৃণমূল ক্ষমতায় আসে, এটা শেষ লড়াই, কথা তুমি বলেছো। আমি তো প্রকাশ্যে বলছি, এই নির্বাচন হিন্দু বাঙালির জন্য শেষ নির্বাচন, এবং প্রগতিশীল মুক্তমনা শিক্ষিত মুসলমানের জন্য শেষ নির্বাচন ছিল। তাদের একটা ভোটও তোমরা পেয়েছো? এই মুক্তমনা প্রগতিশীল মুসলমানের ভোট পেয়েছো বিজেপি? এই নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। আমি শুধু তাদের এটাই চিন্তা বললে আজকে আমার বার্তা, যে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখি, আমাদের রাজনীতি বিভাজনের রাজনীতি নয়। আমরা যা করব পশ্চিমবঙ্গের বাসীর জন্য করব, কোনো হিন্দুর জন্য আলাদা কিছু নয়, মুসলমানের জন্য আলাদা কিছু নয়। কি করে করবে? তোমাদের নির্বাচিত বিধায়ক, এমনকি তোমরা কোন সংখ্যালঘুকে টিকিট দাওনি, সংখ্যালঘু উন্নয়ন আমরা পশ্চিমবঙ্গে একটা বার্তা দিতে চেয়েছি। পশ্চিমবঙ্গে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে 30% মুসলিম ভোট আছে বা 25% মুসলিম ভোট আছে, তো সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরে আসবেন, তারাই এখানে রাজনৈতিক শক্তির পরিবর্তন নিয়ে মানব। সেটা যে হয় না, আমি প্রথম দিনই অ্যাপিল করেছিলাম সমস্ত সংখ্যালঘুদের কাছে, যে ভাই বিজেপি তোমাদের শত্রু নয়, আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়, আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই নয়, আমাদের লড়াই জিহাদিদের বিরুদ্ধে, র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে। একটা ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থ সামাজিক আপনাদের পক্ষ থেকে আছে, সেটা চেষ্টা করুন। আর একই সঙ্গে এটা মনে রাখবেন যে আসামের ডেমোগ্রাফি থেকে শিক্ষা নিন, দ্বিতীয়বারের সরকার এসছে, তৃতীয়বারের জন্য সরকার আসবে আরও বড় ব্যবধানে। এটা কালের দেওয়াল লিখন, এটা হবে, শুধু সেই ভেবে আপনারা ভোট দেবেন। শ্রমিক, কিন্তু আমি যদি বলি যে স্বাধীনতার পর থেকে এটা একটা বিরল নির্বাচন, যেখানে সংখ্যালঘু যেদিকে ভোট দেয় তারা সেই দল ক্ষমতায় আসে। বহু বছর পর, আমাদের জ্ঞানে তো বটেই, বহু দশক পর এরম একটা ভোট হলো যেখানে পারসেপশন যেটা, যে সংখ্যালঘু ভোট তোমরা পাওনি, তা সত্ত্বেও তোমরা ক্ষমতায় এসেছো এবং বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছো। এই বার্তাটাই তো আমরা দিতে চেয়েছিলাম। উপাসনা পদ্ধতিকে হাতিয়ার করে, তোষণকে হাতিয়ার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কেউ যদি মনে করে থাকেন, একটা সংখ্যক হিন্দুরাও যদি মনে করে থাকেন যে আমরা উগ্রতা দেখাবো,
আমরা ত্রিশূল নিয়ে ছোটাছুটি করব রাস্তায়, আমরাই নিয়ন্ত্রণ করব পরবর্তী সরকারকে, সেটাও হবে না। এমন কোনো ছবি দেখাতে পারেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি মাথায় বিরাট একটা তিলক কেটেছেন, গলায় রুদ্রাক্ষের মালা পরে তিনি দাঁড়িয়েছেন, কিন্তু প্রণবানন্দজি মহারাজ হিন্দু রক্ষার্থে ত্রিশূলটা তার হাতে তুলে দিয়েছিলেন, তার নিজের ত্রিশূল দিয়েছিলেন। তিনি যেদিন চলে যান পৃথিবী ছেড়ে, মানে খুন করা হয় তাকে, সেদিন এই পশ্চিমবঙ্গে অরন্ধন হয়েছিল। 3 দিন অরন্ধন হয়েছে। এরকমও গ্রাম, এরকমও শহর আছে, কোনো পার্টির ডাকে নয়। তো সেরকমভাবেই আগেও কংগ্রেসি নেতারা ছিল যাকে ফেজ টুপি পরে ভোট চাইতে হয়নি, ঠিক বিধান রায়কে হয়েছে কোনোদিন। কিন্তু প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে একজন সংখ্যালঘুকেও তোমরা টিকিট দিলে না, তোমাদের একজন বিধায়কও নেই, আমি আগেও যেটা হবে না। আমি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকটা কে চালাবে, ওই দপ্তরটা কে চালাবে? সেটা পার্টি ঠিক করবে কে চালাবে। না, আমি বলছি তিনি তো সংখ্যালঘু হবেন না। সংখ্যালঘু না হয়ে তো সংখ্যালঘুর উন্নয়ন করা যায়। গুজরাটের দিকে তাকান, উত্তরপ্রদেশের দিকে তাকান, কিভাবে আছে সংখ্যালঘুরা। এভাবে যে এবারে যে মিউনিসিপ্যাল নির্বাচন হয়েছে গুজরাতে, তো সংখ্যালঘু সমস্ত আসনে, সমস্ত ওয়ার্ডে বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। তো বিষয়টা নয়, বিষয়টা আমাদের ঠিক। কিন্তু সত্যি বলতো যে সংখ্যালঘু সমাজকে একটা বার্তা দেয়া যেত না একজন প্রতিনিধি রেখে বা একাধিক প্রতিনিধি রেখে? এইরকম আমরা গতবারে যাদের সংখ্যালঘু, এবং তুমি তো মানবে যে প্রকাশ্যে এরকম বহু সংখ্যালঘু আছেন, আমি নাম করতে চাই না, যারা তোমার দলকে হয়তো সমর্থন করেন প্রকাশ্যে। একদম সংখ্যালঘুরা একটাও ভোট দেননি, কথা আমি বিশ্বাস করি না। সমর্থন করেছেন তো, কিন্তু তাদের সুরক্ষা আমরা দিতে পারবো না। কেউ এটা বুঝতে চাইছে না যে গত 2021 সালে যে সংখ্যালঘুরা বিজেপির হয়ে কাজ করেছেন, আমি যদি খুব কাছাকাছির মধ্যে, আমি যেখানে তার বিধায়ক ছিলাম সেই বসিরহাটে বিজেপির হয়ে কাজ করে, যে প্রকাশ্যে বলেছে যে বিজেপি, আমরা আরএসএস এর ক্যাম্পে ছিলাম কোভিডের পরে, কেউ আমাদের খোঁজ নেয়নি। আমরা এখানের বসিরহাট উত্তরের এবং বসিরহাট দক্ষিণের 1500 আমরা সংখ্যালঘু, আমরা আরএসএস এর ক্যাম্পে ছিলাম অন্ধ্রপ্রদেশে। তো আমাদের তারা 6 মাস খাইয়েছে, বাচ্চাদের দেখেছে। তো আমরা তো আজকে এখানে বিজেপিকে ভোট দেবো বলে এসেছি। তারা ভোট দিয়ে চলে যাওয়ার পরে তাদের বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে, মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই অত্যাচার দেখেছে, যে অবর্ণনীয় অত্যাচার, আমি সব নাম বলে কাউকে বিপদে ফেলতে চাই না। মিনা খায় যারা বিজেপি করেছিলেন, 10 বছর ধরে বিজেপি করে, চূড়ান্ত অত্যাচারের শিকার। আলিপুরদুয়ার, কুচবিহার, একাধিক জায়গা আছে। আমি তো আরেকটু গোড়ায় যাব, যে বীরভূমে তোমার শেষ যেখানে তোমায় থামালাম, সেই বীরভূমে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে যারা প্রথম শহীদ হয়েছিলেন এ রাজ্যে, তারা প্রত্যেকে সংখ্যালঘু। একদম আমি সেখানে গিয়েছিলাম। 2 মেয়েকে নুট প্যারেড করানো হয়েছিল। তারা লজ্জা নিবারণের জন্য সামনের একটা পুকুরের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে বসেছিল, আর চোখের সামনে দেখেছে বিভ্রস্ত মা বাবার পায়ের তলায় পড়ে আছে অচৈতন্য হয়ে, আর বাবাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে একজন পুলিশ অফিসারের উপস্থিতিতে। পান্ডে অফিসারের নাম ছিল, খুঁজছি ওকে আমি। সে তার রিপোর্টে লিখেছিল ইউ আর ওভার পাওয়ার্ড। তো সেদিনটা আমার মনে আছে, 6 জন মারা গিয়েছিল। হ্যাঁ, 6 জন মারা গেছিল। তোমাদের পরিভাষায় রাষ্ট্রবাদী মুসলমানদের বিজেপি বুকে টেনে নেবে, ভারতীয় মুসলমানদের কাছে টানবে। আমরা হিন্দু মুসলমান আলাদা কোনো বিভাজন করি না। যে ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে, এই দেশের আনন্দে যে আনন্দিত হয়, যে দুঃখে দুঃখ পায়, সেই আমাদের। কিন্তু এইখানে তুমি খানিকক্ষণ আগে একটা শব্দ বললে, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তাহলে শ্রমিক, তৃণমূল নেতা কর্মী তাদের বাড়ি দোকান ভাঙা হচ্ছে, কিছু আগুন লাগানো হচ্ছে, কেন হচ্ছে এবং তার উপর কেন নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না? আমি বলছি একজন তৃণমূল নেতা বা কর্মীর বাড়িও কেন ভাঙা হবে, কেন সন্ত্রাস আসবে? এখানে একটা জটিলতা আছে। কিরকম? তোমার ফাইল থেকে তুমি বার করো। আমি একাধিকবার এই স্টেটমেন্ট করেছি। যখন আমি দলের রাজ্য সভাপতি ছিলাম না, যখন আমি দলের চিফ স্পোকসপারসন ছিলাম, তখন আমি বলেছিলাম যে এই সরকার চলে যাবে, সরকার চলে যাচ্ছে। তৃণমূল তার রাজনৈতিক জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে। যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়, যদি সমাজবিজ্ঞানের মধ্যে কিছু থেকে থাকে, তাহলে তৃণমূল থাকতে পারে না। আমি বারবার এই কথাটা বলেছি। একদম। তুমি এখানে তোমায় থামাবো আমি, তার কারণ শ্রমিক ভট্টাচার্য একেবারে একাধিকবার সাক্ষাৎকারে তো বটেই, একেবারে প্রেস কনফারেন্সেও কি বলেছিলেন দেখাবো। তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। হ্যাঁ।
বারবার তুমি বলেছো কিন্তু পারোনি, আলটিমেটলি ফেল করলে। আমি অস্বীকার করছি না, আমি একদম আমি বলেছিলাম যে তৃণমূল সরকার যখন চলে যাবে তখন তৃণমূলকে মারবে। তুমি গত 3 বছরের হিসাব নাও, সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ইভেন 2021-এর পরেও হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছে এবং প্রত্যেকটা পরিবারের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। সুতরাং যারা অভুক্ত আছে বা যারা ভাগ পায়নি তারা আক্রমণ করবে, যারা বেনিফিশিয়ারি তাদের। তো এটা একটা ওই হ্যাভস নটদের সঙ্গে লড়াই, তো এটা হবে। তো সেই সময় এই সময়টা থাকবে, এই সময়টুকু আজ নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং রাজ্যপালকেও একটা কঠোর দৃষ্টি রাখতে হবে। আমরা কি দেখলাম, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টা কি বিজেপি তৈরি হয়ে গেল বিভিন্ন এলাকায়, গেরুয়া আবির মেখে হাতে বিজেপি ঝান্ডা নিয়ে নেমে পড়লো রাস্তায়। আমরা অনেক বলেছি যে 4 তারিখ 12টার পর যারা বিজেপি হয়েছে তারা বিজেপির 12টা বাজানোর জন্য যথেষ্ট। না, বিজেপি তারা থাকবে না। হ্যাঁ, আমরা দলের প্রত্যেকটা ইউনিটকে আমরা বলে দিয়েছি যে বিজেপিতে এখন কোনো যোগদান নেই। প্রত্যেক বিজেপি সংগঠকের দায়িত্ব হচ্ছে যারা ওই দুপুর 12টার পরে বিজেপি হয়েছে, আগের দিন পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় আক্রমণ করেছে স্থানীয় প্রার্থীকে, তারা বিজেপির পতাকা তারা ধরছে, তাদের চিহ্নিত করুন। আর যদি না পারেন পার্টি আপনাদের পদ থেকে সরিয়ে দেবে। সে পার্টির বিধায়কও হতে পারে। বিধায়কও যদি এই কাজ করে, মনে রাখবেন পার্টির ওপরে কেউ নেই, পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা চাই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি না হোক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হোক। কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে বহু মানুষের ত্যাগ, তিতিক্ষা, বলিদান এর কারণে দল আজকে এখানে এসেছে। এ কোনো ঝড়ে আসেনি, কোনো ব্যক্তির কৃতিত্বে আজকে দল এখানে নেই। বহু মানুষের, যাদের নাম কেউ কোনোদিন মনে রাখেনি, তাদের জন্য এসেছে। সেটাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে একটার পর একটা। তুমি থামাবে কি করে? আমি বলছি তুমি বহু ছবি আমি তোমায় দেখাতে পারি যেখানে সেই অত্যাচারিত মুখগুলো মঞ্চে তারা সেলিব্রেট করছে বিজেপির আবির মেখে। বহু জায়গায় সেলিব্রেট করছে। রেলের তৎকাল উইন্ডো খোলে না, সেরকম তৎকাল বিজেপিরা থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। এই তৎকাল বিজেপিকে কেউ যদি সমর্থন করে তাকে বিজেপির বাইরে চলে যেতে হবে। আমি সভাপতির দায়িত্ব নিয়ে বলছি, তাকে আমি দল থেকে সাসপেন্ড করব। আমি সাংবাদিকদেরও বলেছি এরকম দৃশ্য যদি দেখাতে পারেন যে দলের প্রার্থী ছিল বিধানসভায়, এমনকি বিধায়কও যদি এই কাজ করে, তাহলেও দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং যারা এই কাজ করেছে, আর আমাদের কাছে খবর আছে যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি নিজে ডিজিকে বলেছি, হোম সেক্রেটারিকে বলেছি। এখন তো সরকার হয়ে গেছে, এখন যা করবেন সরকার করবে, সরকার তাদের কাজ করবে। সরকার একটা হেল্পলাইন চালু করছে, একদম সেই হেল্পলাইনের নামও আপনারা জানতে পারবেন, আমাদের মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দেবেন। পার্টি এর বাইরে যেতে পারে না। আমরা ওইভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতে করব না, কিন্তু পার্টির যেটা দায়িত্ব যে আমরা জমিতে কাউকে তৎকাল বিজেপিকে রাখবো না। কোনো ইউনিয়ন বিজেপির নেই, শুনে রাখুন, এটা খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমাদের দল নীতিগতভাবে বিশ্বাস করে যে কোনো দলের যদি কোনো লেবার উইং থাকে, দলের যদি কোনো স্টুডেন্ট উইং থাকে, তাহলে তারা শাসক দলের ইচ্ছার উপরে চলবে। শ্রমিকের স্বার্থ রক্ষা কিংবা কোনো ছাত্রের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে ব্যক্ত করতে পারবে না। সেই জন্য এটা আমাদের নেই। এই যে অটো টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছে চারদিকে, আমি শুনছি ঘোষণা করে দিচ্ছে কি, এরকম নেই। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বাজার কমিটি। তো তুমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবিটা দেখেছো? মানে ভাইস চ্যান্সেলরের চেম্বারে ঢুকে তাকে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে। যে কাজ করেছে, আমি আবার বলছি, আমাদের কোনো স্টুডেন্ট উইং নেই, নাম্বার 1। আমাদের কোনো ট্রেড ইউনিয়ন নেই, এটা বিজেপিতে করা যায় না। বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন হবে না। যারা ছোট ছোট দোকানদার, দরিদ্র মানুষ আছে, ছোট গুমটি চালায়, একবার তারা টাকা দিয়ে বসে গেছে, তাদের দোকানে গিয়ে কিছু লোক শুনেছি বন্ধ করেছিল। আমাদের নিউ টাউন এলাকায় আমি পাঠিয়ে খুলেছি, লোক পাঠিয়ে আমি বলেছি সমস্ত দোকান খোলো। কোনো অটো টোটো যারা স্ট্যান্ড আছে সেখান থেকে কোনো টাকা উঠবে না। আপনারা আপনাদের মধ্যে থেকে আপনাদের সভাপতি তৈরি করুন,
আপনারা যে টাকাটা এতদিন পর্যন্ত দিয়েছেন তার থেকে কম টাকাটা দিয়ে আপনারা ফান্ড তৈরি করে আপনাদের পরিবারের কারো চিকিৎসার প্রয়োজনে লাগলে সেটা ব্যবহার করুন। আপনারা যে টাকাটা দিতেন সে টাকাটা কমিয়ে যদি ভাড়াটা কিছুটা কমাতে পারেন, মানুষের সাশ্রয় হবে। এইটা আমাদের পরিষ্কার বার্তা। সঙ্গে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু অটোওয়ালার সঙ্গে কথা বলছিলাম যে এই রাতারাতি আপনারা চেঞ্জ করে দিলেন। বলছে দাদা আমরা চেঞ্জ করেছি একটা আশায়, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হয়। ধরো কারু অসুস্থ হয়েছেন, 1 মাস অটো চালাতে পারেননি, তাকে 300 থেকে 1,500 টাকা অবধি তাকে অটো না চালানো সত্ত্বেও তোলাবাজি দিতে হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। তারা বাঁচতে, তাদের অনেকে, সবাইকে বলছি না, বাঁচতে তারা অনেক সময় ঝান্ডা লাগিয়েছে। এই জন্যই তো পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনটা এনেছেন। ওই অটো টোটো ড্রাইভাররা এর জন্যই তো পরিবর্তনটা এনেছেন। তো যারা সেখানে গিয়ে নিজেদের স্বঘোষিত সভাপতি বানিয়ে ফেলছেন, বিজেপির ঝান্ডা তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন, তারা পারবে না। প্রয়োজন হলে তাদের আমরা অ্যারেস্ট করাবো, বেরোতে পারবে না। আমি এর বাইরে নিজের দলের লোক হলেও তুমি গ্রেফতার করাবো, আমার নিজের দলের নেতা হলেও আমি তাকে গ্রেফতার করাবো। বিজেপির নামে কোনো ট্রেড ইউনিয়ন হবে না, বিজেপির কোনো ছাত্র সংগঠন হবে না। আর বিজেপির ছাত্র সংগঠন না হয়েও কোনো ছাত্র সংগঠনের কোনো নেতা যদি কোনো ভাইস চ্যান্সেলরের ঘরে, এমনকি টিচার্স রুমে ঢুকে কোনো শিক্ষকের সঙ্গে অভব্যতা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা যাতে প্রশাসন নিতে পারে আমরা সরকারকে জানাবো। এই জিনিস চলবে না। দীর্ঘ ভাবতে পারো, এবিভিপির দায়িত্ব বিজেপি নেবে না? না, এবিভিপির দায়িত্ব বিজেপি কেন নেবে? এবিভিপি বিজেপির স্টুডেন্ট উইং নয়। এবিভিপির কর্মী সেজে যদি কেউ গিয়ে এ ধরনের আচরণ করে, যে তুমি ঘটনা বললে, ফুটেজে অন ক্যামেরা যদি করে, তাহলে এবিভিপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না হলে সরকার ব্যবস্থা নেবে। এটা চলতে পারে না। ট্রেড ইউনিয়ন জাস্ট ঝান্ডা বদল করে দখল হয়ে যাচ্ছে। না, কে দখল? স্টুডেন্ট ইউনিয়নগুলো দখল আমি বলছি, স্টুডেন্ট ইউনিয়ন এভাবে দখল করা যায় না। এটা পদ্ধতি নয়, এটা পদ্ধতি নয়। আমি বিদ্যার্থী পরিষদ করেছি। বিদ্যার্থী পরিষদ একটা যুগ ছিল যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বন্ধ করেছিল। সুতরাং যে আশায় মানুষ ভোট দিন, তুমি ভাবতে পারো, এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো, তিনি বললেন যে আপনারা সবার কথা বলছেন, আমাদের কথা বলছেন না। তো সাফল্যের জন্য আমরা যে এসেছি, আমার স্বামী মিউনিক থেকে এসছেন 2 দিনের জন্য, এসছেন পর্তুগাল থেকে এসছে, ভোট দিতে চলে গেছে। ডাক্তারবাবু সুইডেন থেকে এসে ভোট দিয়ে গেছে। আমাদের সিলিকন ভ্যালির ছেলেরা এই এসে আমাদের বেহালা পূর্বে যে প্রার্থী, তার হয়ে নির্বাচনে কাজ করেছে, তাদের মধ্যে একজন ভোটার, তারা এসে কাজ করেছে। মানে কি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের বন্ধু বান্ধব ক্লাসমেটদের মধ্যে প্রচার করেছে, বেড়াতে এসছে, আবার ঠিক হয়ে গেছে, তারা বেরিয়ে চলে গেছে। এই যে এত আশা নিয়ে পরিযায়ী শ্রমিকরা এসছে, যারা ডায়মন্ড সেটিং এর কাজ করে, তারা এসেছে। কিছু আমাদের ব্যবস্থা এসছে, নিজেরা আগে থেকে 4 মাস 5 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিয়েছে, পয়সা জোগাড় করেছে, বাস ভাড়া করে এসে যে ভোট দিচ্ছে একটা পরিবর্তনের আশায়। এটা দেখবার জন্য যে বিজেপির গেরুয়া আবির মেখে, বিজেপির পতাকা হাতে নিয়ে ভাঙচুর করব, তৃণমূলের অফিস দখল করব, রাতারাতি রং বদলে দেবো, নীল সাদা রঙকে করে গেরুয়া রং করে তো গৈরি, মানে ওই রংটারই অমর্যাদা হচ্ছে। এটা আমরা চলতে দেব না। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সময়টা তো কম। আর এত অত্যাচার সহ্য করেছে। একজন সাংবাদিক এসে আমাকে বলছেন, আমি হাউসের, তোমাদেরই হাউসের, মানে আনন্দবাজার গ্রুপের, সে এসে বলছে দাদা বোলপুরে গিয়েছিলাম, এসে বলছে আমাকে যে অপেক্ষা করছি সন্ধ্যা 6টার জন্য, আমার বোনটাকে আমার সামনে রেপ করেছিল, কিছু করতে পারিনি, আমি ছেড়ে দেবো? বলে এদের আপনি কি করে সামলাবেন, আমার প্রশ্ন করছে। তো আমি কি উত্তর দেবো? এখানেই তোমার পার্টি উইথ দ্য ডিফারেন্স, চোখের বদলে চোখ নয় নীতি তোমার। এটা আমরা আইনি ব্যবস্থা আমরা নেবই, কেউ পার পাবে না। যারা আমাদের বিতর্কিত কথা বললে যে দলের লোকও যদি অন্যায় করে, আমি আবার এই প্রথম, মানে আমার জ্ঞানে দেখিনি যে পুলিশ রং দেখে না। এবার যদি পুলিশ সত্যি রং না দেখে ব্যবস্থা নেয়, এ তো নজির সৃষ্টি হবে, বিতর্ক সৃষ্টি হবে, দলের মধ্যে হয়তো অজনপ্রিয় হবে সমীর ভট্টাচার্য। জনপ্রিয় কি হবে কি না হবে এটা বিতর্কের বিষয় নয়। বিতর্কের বিষয় হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বার্তা, বিভাজনের রাজনীতি চলবে না,
প্রতিহিংসা চলবে না, ভয় দূর করে ভরসা নিয়ে আসতে হবে, রাজনৈতিক সমাজকে শেষ করতে হবে, সমস্ত মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে হবে। এই বাংলায় এটা চলতে পারে না। প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন করে এই বার্তা দিয়েছেন। আমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যখন ফোন করেছেন, তখন আমাকে ফোন করেছেন, তখন আমি মানে শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করছি। আমাকে বাইরে এসে আমার সঙ্গে সুবীর বলে ছেলেটি থাকে, তো বলছে দাদা দাদা অমিত শাহজির ফোন আছে, দাদা দাদা। তা আমি আবার টাওয়েলটা পরে বেরোলাম, তো ভিজে শরীরে কী ব্যাপার? উনি আমায় বলছেন যে ऐसा नहीं होना चाहिए, क्या कर रहे हो? বলে উনি আমায় যা করে বলছেন, প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন করে বলেছেন যে এটা চলবে না। এই হঠাৎ আমি কাউকে দেখলাম, 4 জন টুপিওয়ালা পরে 4 জন সংখ্যালঘু যাচ্ছেন, তাকে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠলাম। এটা জয় শ্রীরামের অমর্যাদা। এই রাজনীতি করার জন্য আমরা আসিনি। আমি ওখানে রাস্তায় মসজিদ গুঁড়িয়ে দেবো, কে বলে দিল? এসব চলবে না এখানে। তবে প্রত্যেকে ঠিক করতে হবে এটা, যে বেআইনিভাবে তুমি যেখানে সেখানে বসে পড়বে, রাস্তার মধ্যে একটা মাজার বানিয়ে দিলাম, আর কারোর হঠাৎ তুমি বড় ভক্ত হয়ে গিয়ে একটা হনুমান মন্দির করে ফেললাম বেআইনিভাবে সরকারি জমিতে, দুটো কোনোটাই চলবে না। একদম। বছরের পর বছর আমাদের এয়ারপোর্টের সম্প্রসারণ করা যায় না এই ধর্মীয় কারণে, বছরের পর বছর। ওটা ওখান থেকে সরে যাবে, ওটা ওখান থেকে সরে যাবে। আমরা কারো শ্রদ্ধাস্থলে আঘাত না করেই বলছি, সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু ওটা কোনো থাকবে না। বেশ, আর এটাও থাকবে না। আর সল্টলেকের মধ্যে যেটা তৈরি হয়েছে সেটাও ওখানে থাকবে না। আমি সল্টলেকের পুলিশ কমিশনারকে বলেছি যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পিছনে যারা বসে আছে তাদের ওখান থেকে সরাতে হবে। 3-3বার তাদের ইনস্টিটিউশনের যিনি হেড, তিনি লোকাল থানায় গিয়েছিলেন, কোনো এভিকশন হয়নি, সরাতে হবে। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে যে যারা মসজিদ তৈরি করেছে তাদের ওখান থেকে সরাতে হবে। গুলশান কলোনির মধ্যে যারা ইলেকট্রিসিটি কিভাবে পৌঁছেছিল, কিভাবে জলের লাইন দেওয়া হয়েছিল, সেটা দেখতে হবে এবং গণনা করতে হবে, অরিজিন দেখতে হবে যে কোথা থেকে এলো। পরিচয়পত্র ছাড়া মানুষ কি করে থাকতে পারে, এর প্রশ্ন আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।